সুপ্রিয় দর্শক, শুরু করছি আমাদের এবারের সেগমেন্ট সেলিব্রিটি আড্ডা। এটিএন মিউজিক প্রতিনিয়ত আপনাদের সঙ্গে চমৎকার সকল শিল্পীদের পরিচয় করিয়ে দেন, আর আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের সাথে এই সেটে আছেন কণ্ঠশিল্পী দীপঙ্কর চক্রবর্তী দীপ্ত। জানবো অনেক কথা, শুনবো অনেক গান, আর আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। দীপ্ত ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? ধন্যবাদ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি, আপনাকে পেয়ে ভালো লেগেছে। আসলে আপনার নাম দীপঙ্কর চক্রবর্তী দীপ্ত, কিন্তু ইন্ডাস্ট্রিতে আপনি দীপ্ত বাঙালি হিসেবে নিজেকে পরিচয় করিয়ে দিয়েছেন বা দিচ্ছেন বা দিতে ইচ্ছুক। আপনার কাছে জানতে চাই কেন? আসলে বাঙালির মধ্যে সব কিছু থাকে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আবার কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ, সব কিছু মিলেই আমাদের বাঙালি, এবং সবাই একত্রিত থাকতে পারি, এটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। সাম্প্রদায়িকতার ঊর্ধ্বেই আমরা থাকতে চাই সবাই, যার কারণে আমি নিজেকে দীপ্ত বাঙালি নামে পরিচিত করতে গর্ববোধ করি। তার মানে আপনি নিজেকে মানুষ হিসেবে পরিচয় করিয়ে দিতে চান, কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে, তাই তো? একদম। সঙ্গীত জগতের এতগুলো ধারা থাকার সত্ত্বেও আপনি লোকসঙ্গীতের উপর বিশেষ দুর্বল, সেটা কেন? লোকসঙ্গীত আসলে আমার মাটির কথা বলে, শেকড়ের কথা বলে। আর লোকসঙ্গীত শুনলে আত্মতৃপ্তি হয়, যেটি আমাকে সবসময় মুগ্ধ করে। আর আমার বিশেষ করে আমার যে জন্মস্থান একদম প্রকৃতিতে বা প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর, সেখানে আসলে লোকসঙ্গীতের সাথে আমার একটা প্রেম, যার কারণেই আমাকে সবসময় লোকসঙ্গীত আকৃষ্ট করে। আমাদের আয়োজন শুরুর আগে আমরা গল্প করছিলাম, তখন আপনি আমাকে বলছিলেন যে আপনি লালন সাইজির গান শুনে অনুপ্রাণিত হয়েছিলেন, সেখান থেকে আপনি লোকসঙ্গীতের উপর ঝুঁকে পড়েছেন। আমি ওই গল্পটা একটু জানতে চাই, বিষয়টা কি ছিল? আসলে আমার সঙ্গীত জগৎ শুরুতেই একদম আমাদের বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রিঙ্কু ভাই, ওনার একটি গান ছিল লালন ফকিরের, যে এইসব দেখি কানার হাট বাজার। তো এই গানটি সেই সময় প্রচুর জনপ্রিয় ছিল, তখন আমিও শুনতাম। শুনে শুনে এ গান একদম আমার মনে গেঁথে যায়, এবং এই গানের রচয়িতাকে সেটি জানতে গিয়ে আমি জানতে পারলাম যে এই গানটি লালন ফকিরের রচনা করা। তো তখন চিন্তা করলাম এটি একটি গান নয়, এই গান দিয়ে মানুষের জীবন পাল্টে যেতে পারে। যদিও আমি তখন অনেক ছোট ছিলাম, কিন্তু তারপরও আমার ভেতরে এই উপলব্ধি এসেছে যে এই গানটি শুনে একজন মানুষ তার জীবনকে সুষ্ঠু পথে পরিচালিত করতে পারে। তো তখন থেকেই লালন ফকিরের প্রতি আমার একটি আলাদা প্রেম জন্ম নেয়, এবং আমি ওনার গানেই শুনতে থাকি। শুনতে শুনতেই লোকসঙ্গীতের দিকে আমি ঝুঁকে পড়ি। বুঝতে পেরেছি। ঠিক কোন সময়টাতে আপনি গানের প্রতি আকৃষ্ট হয়েছেন? তখন আমি ক্লাস 6 কিংবা 7-এ পড়ি। তখন থেকে আমি সঙ্গীত জগতে, মানে গানের প্রতি আমার তখনও আমার মনে হয় আপনি গানের মানেগুলো বুঝতেন না, কিন্তু গানকে পছন্দ করে ফেলেছেন, তাই তো? তো গল্পের এই সময়টাতে আপনার কাছ থেকে লালন সাইজির একটি গান শুনতে চাই। কোন গানটি আমাদেরকে শোনাবেন? লালন ফকিরের তাও একটি আত্মতত্ত্বের গান, সে কি আমার কবার কথা, আপন বেগে আপনি মরি, সে গানটি শোনাই। শুনবো। প্রাণী গো রেশে হৃদে বইসে, গৌরেশে হৃদে বইসে, করল আমার মন চুরি, সে কি আমার কবার কথা, আপন বেগে আপনি মরি। কি বারে গৌর রূপলম পটে, ধৈর্যের ডোরে দাইরে কেটে, কি বারে গোর রূপলম পটে, ধৈর্যের ডোরে দাইরে কেটে, লজ্জা ভয় সব যাই রে ছুটে, লজ্জা ভয় সব যাই রে ছুটে, যখন ওই রূপ মনে করি, সে কি আমার কবার কথা, আপন বেগে আপনি মরি।
বাহ, দারুণ একটি গান শুনলাম। আপনার গান শুনে আমার কাছে যতটুকু মনে হয়েছে আপনি ফোক গান করছেন, কিন্তু আধুনিক কেন ট্রাই করছেন না? আসলে আধুনিক ট্রাই করছি না, একদম মন প্রাণ দিয়ে ফোকটাকে ভালোবাসি, কিন্তু আধুনিক গান কিংবা রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত এগুলো আমি শুনি, প্রচুর শুনি, কিন্তু আসলে সাহস করি না। আমি লোকসঙ্গীত নিয়ে থাকতে চাই আর কি। বলা যায় যে ক্লাস 6-7 থেকে আপনার গানের জগতে হাতে খড়ি, তখন থেকে আপনি গান শিখছেন, কিন্তু 19 বছর ধরে আপনি কিন্তু প্রফেশন হিসেবে গানকে নিয়েছেন, স্টেজ করছেন, এবং 8 থেকে 9 বছরের সময় আপনি ইন্ডাস্ট্রিতে মিউজিকের সাথে সম্পূর্ণভাবে সম্পৃক্ত। তারপরেও এত বড় এই জার্নির কথাটা ছোট্ট করে একটু শুনবো। প্রত্যেক শিল্পী কিংবা বেশিরভাগ শিল্পী সবসময় পারিবারিক মানে সঙ্গীত শিক্ষা থেকেই বেড়ে ওঠে। আমি সেদিক থেকে একটু আলাদা। আমার মানে সঙ্গীতের শুরুটাও একটু আলাদা। আমি যখন ক্লাস 6-এ ছিলাম, 6 কিংবা 7-এ, তো আমাদের স্কুলের ইংলিশ টিচার যিনি ছিলেন ওনার নাম ছিল উত্তম কুমার দাস। তো স্যার একদিন সবাইকে প্রশ্ন করছিল যে তুমি বড় হয়ে কি হতে চাও, তুমি বড় হয়ে কি হতে চাও? তো সবাই বলছে আমি ডাক্তার হব, কেউ বলছে আমি ইঞ্জিনিয়ার হব। তো আসলে ডাক্তার হব বললে তাকে কি করে সায়েন্স থেকে প্রশ্ন করছে, কিংবা কেউ যদি বলে ইঞ্জিনিয়ার হবে তাকেও ওই সায়েন্স থেকে প্রশ্ন করছে, ব্যবসায়ী হলে ব্যবসায় শিক্ষা থেকে প্রশ্ন করছে। তো তখন আমি একটু দুষ্ট ছিলাম, আমি চিন্তা করলাম যে আমাকে যেন প্রশ্ন না করে, কারণ না পারলে তো স্যার খুব মারছে। তো সে স্যারের মাঠ থেকে বাঁচার জন্য আমি হঠাৎ করে আমার কাছে যখন আসলো তখন আমি বললাম স্যার আমি হয় ক্রিকেটার হব নইলে সঙ্গীত শিল্পী হব, এরকম একটা প্রশ্ন। হ্যাঁ, ওরকম, কিন্তু গানটাকে খুবই ভালোবাসতাম। তো স্যার বললো একদিন ঠিক আছে তাহলে তোকে তো এখন ক্রিকেট খেলাতে পারবো না, তুই একটা গান শোনা। আচ্ছা। তো আমি ওই টেবিল থেকে সামনে এসে এই রিঙ্কুর কানার হাট বাজার সেই গানটি করেছিলাম লালন ফকিরের। আচ্ছা। তো এরপরে স্যারই আমাকে বেশি উদ্বুদ্ধ করে, স্যার বলে কি যে তোর তো অনেক কণ্ঠ সুন্দর, তুই চেষ্টা কর, পারবি। আচ্ছা। ওখান থেকেই আমার স্যারের অনুপ্রেরণায় আমি মিউজিক সঙ্গীতের সাথে সম্পৃক্ত হই। এরপরে আমার আস্তে আস্তে আমাদের ওখানকারে আমাদের এরিয়াতে নাটক হতো। তো নাটকে আমি ওই বিবেকের একটা পার্ট থাকে, মানে আমাদের ধর্মীয় বিশেষ কিছু নাটকে, তো ওই বিবেকের নাটকের পার্টগুলোতে সবসময় শুধু গান করতে হতো। তো আমি গান করতাম না শিখেই। তো ওখানে যিনি হারমোনিয়াম বাজাতেন ওনার নাম ছিল মণিশঙ্কর আচার্য, উনি আমার প্রথম গুরু। তো উনি আমাকে একদিন জিজ্ঞেস করছে তুমি কি গান শেখো? আমি বললাম না, আমার ওরকম সামর্থ্য নেই, আমার বাবা গরিব, আমরা খুব গরিব ফ্যামিলি থেকেই উঠে এসেছি আমি। তো তখন উনি বলেছে যে ঠিক আছে আমি তোমাকে গান শেখাবো। বাহ। মানে উনি আমাকে কোনো রকম পারিশ্রমিক ছাড়াই কিন্তু আমাকে হাতে খড়ি দিয়েছেন। তো উনি আমাকে প্রায় অনেক দিন গান শিখিয়েছে। এরপরে আস্তে আস্তে গানের সাথে তালিম নিচ্ছি ওনার থেকে নেওয়ার পরে আমার আরেকজন ওস্তাদ বিজন নন্দী, উনি গত হয়েছেন, মারা গিয়েছেন, ওনার থেকেও তালিম নিয়েছি। এভাবে গান শিখতে শিখতে আমার পাশাপাশি প্রোগ্রামটাও মানে শুরু করি আর কি, বিশেষ করে। তাহলে বলা যায় যে সেই ছোটবেলা থেকে যখন থেকে আপনি গান শেখা শুরু করেছেন আপনি স্টেজটা তখন থেকেই ধরেছেন? মানে শেখার বছর খানিক পরেই ধরেছি। আচ্ছা, পাশাপাশি আপনি একসাথে দুটি করছিলেন, যে আপনি স্টেজও করছিলেন, গানটাকে শিখছিলেন, চর্চা করছিলেন। আমি এখনো শিখছি। আমি এখন ছায়ানটে লোকসঙ্গীতের ওপর মানে পড়াশোনা করছি, 2য় বর্ষে আছি। পাশাপাশি আমার বর্তমানে বাউল সম্রাট শফি মণ্ডলের কাছ থেকেও তালিম নিচ্ছি। এই হচ্ছে আমার এখন বর্তমান মিউজিক। বাহ, দারুণ। আসলে দেখেন, একটি উৎসাহ অল্প, আপনার টিচার হয়তো আপনাকে ছোট্ট একটু উৎসাহ দিয়েছিল, সেখান থেকে আজকে আপনি সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছেন সবার কাছে, এবং এটাকে প্রফেশন হিসেবেও নিয়েছেন, সেখান থেকে কাজ করছেন। এই যে শেখার পর স্টেজ পারফরমেন্স যখন করছিলেন, স্টেজ করে এখন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, স্টেজ এবং ইন্ডাস্ট্রি দুটার মধ্যে কিন্তু ব্যাপক ফারাক পাই আমরা, দুটোর মধ্যে কাজের ধরনও আলাদা। তো আপনার কাছে এই ইন্ডাস্ট্রিতে যখন কাজ করতে এসেছেন, কাজ করতে গিয়ে কোনো বাধা বিপত্তির মুখে পড়তে হয়েছে কিনা? বাধা বিপত্তি বলতে মানে আমি প্রথমেই সেটি বলার আগে একদম ধন্যবাদ জানাতে চাই এটিএন মিউজিক এবং এটিএন বাংলাকে। আমাদের মতো নতুন শিল্পীদেরকে ওনারাই সুযোগ দিচ্ছেন, এবং এই সুযোগের মাধ্যমে আমার মতো আরও অনেক অনেক লক্ষ লক্ষ নতুন শিল্পী আছে যারা সুযোগের অপেক্ষায় বসে আছে, এমন একটি প্ল্যাটফর্ম পাবে যার তারা তাদের প্রতিভাটাকে প্রকাশ করবে। তো এরকম বাধা বলতে মানে আমরা চাইলেও বিভিন্ন চ্যানেলে একদম গিয়ে সরাসরি কোনো প্রোগ্রাম করতে পারি না, অথবা পরিচয় না থাকার কারণে যে কথা বলা যায় না, এমনটা। তো সুযোগের অপেক্ষায় থাকি সব সময়, সেটি বাধা নয়, সেটি আমাদের হয়তো পরিচিতির অভাবেই হয়। তো
তো এছাড়া অন্য কোনো বাধা আমি পাইনি এখনো পর্যন্ত। বাহ, দারুণ। তো অনেক সিরিয়াস গল্প করছিলাম আমরা, এই মুহূর্তে আরো একটি গান শুনবো আপনার কাছ থেকে। কোন গানটি এবার আমাদেরকে আচ্ছা, শোনাবেন? আমি সবসময় যেহেতু লোকসঙ্গীত করি, আর আমার একটি মানে উদ্দেশ্য হচ্ছে গানের যে কথা, গানের যে ভাব, গানের যে বাণী, সেটি মানুষের মধ্যে পৌঁছে দেওয়া, এবং সেটি প্রত্যেকটা গানে কিন্তু মানুষের জীবন পাল্টাতে পছন্দ মানে বেশিরভাগই গুরুত্ব রাখে। তো এই ক্ষেত্রে আমি ভবা পাগলার একটি গান শোনাচ্ছি। গানটি খুবই অর্থবহ একটি গান, আশা করছি সবার ভালো লাগবে। গানটি শুনবো। মরণ যখন তখন যেথাই সেথাই, মরণ যখন তখন যেথাই সেথাই, দিতে পারে সদাই হানা। মরণে কারো কথা শোনে না, না রে মরণে কারো কথা শোনে না। মরণে যখন তখন যেথাই সেথাই, মরণ যখন তখন যেথাই সেথাই, দিতে পারে সদাই হানা। মরণে কারো কথা শোনে না, না রে মরণে কারো কথা শোনে না। মরবে বলে মনে রেখো, বেশি দিন বাঁচবে দেখো, কথার মতো কথা শেখো, কথার মতো কথা শেখো, মরণের দিন যাবে জানা। মরণে কারো কথা শোনে না, না রে মরণে কারো কথা শোনে না। বাহ, দারুণ কিছু কথা, সত্যিই কিন্তু তাই। গান কিন্তু মনের কথা বলে, যে কথাগুলো আমরা সহজে বলতে পারি না, গানের মাধ্যমে একমাত্র বোঝানো যায়, এছাড়া সম্ভব হয় না। একদম। এই যে যেহেতু আপনি একজন শিল্পী হিসেবে পরিচয় করিয়ে দিতে গেলে দর্শকদের কাছে অনেক শিল্পীদের যারা সিনিয়র লেজেন্ড ছিলেন তাদের গান শুনতে হয়, তাদের গান গাইতে হয়। সাইজির গান ছাড়া আর কার গান আপনাকে বেশি আকৃষ্ট করে? বিশেষ করে লোকসঙ্গীতের সব গানই আমার ভালো লাগে, কিন্তু স্পেশালি বলতে গেলে বাউল সম্রাট শফি মণ্ডল বাবার গান আমার খুবই ভালো লাগে, এবং আমি খুব অন্তর দিয়ে ওনার গান শুনি, এবং ওনার ভেতরের গানের যে ভাব সেটি আমাকে সবসময় মুগ্ধ করে। শফি মণ্ডলের গানই আমার বেশি ভালো লাগে শোনা হয়। আচ্ছা, আপনি ইন্ডাস্ট্রিতে 8 বছর ধরে আছেন, 8 বছরে আপনাকে অনেক কাজ করতে হয়েছে, তার মধ্যে প্রায় 15টি মৌলিক গান আছে আপনার, যেখানে মিউজিক ভিডিও কম, মাত্র 2টি মিউজিক ভিডিও করা আছে, বাকিগুলো অডিও ক্যাসেট। সো শুরুটা কোন গানের মাধ্যমে হয়েছিল? আমার একটি মৌলিক গান, সেটি 2018 সালের দিকে আমার এই সুর করা, এবং এই গানটির গীতিকার ছিল জুয়েল বাপ্পি। আমার একটি মৌলিক অ্যালবাম ছিল রঙের খেলা নামে, সেই রঙের খেলার থিম সংটি মানে আমার ওটা দিয়েই শুরু আর কি মৌলিক গানের ক্ষেত্রে। আচ্ছা, যেখানে একজন শিল্পী নতুন শিল্পীকে নিজের কণ্ঠে গান তোলাটাই দুষ্কর হয়ে যায়, সেখানে আপনি কিন্তু বলছেন যে আপনি সুর করেছেন। এই যে সুর করে নিজেকে পরিচয় করিয়ে দিয়েছেন, তখন ভয় লাগেনি, বা দর্শকদের কাছ থেকে কতটুকু সাড়া পেয়েছিলেন? আসলে আমার রঙের খেলা অ্যালবামের এই গানটি মানুষের ভালো লেগেছে যতটুকু আমি বুঝতে পেরেছি ভিউয়ার্স দেখে। আসলে ভয় তো কাজ করে, আমি কতটুকু করতে পেরেছি সেটা আমি জানি না। আর আমাকে যথেষ্ট হেল্প করেছেন আমার গানের গীতিকার, উনি আমাকে বেশিরভাগ হেল্প করেছেন সবসময় বসিয়ে। তো ওখান থেকে আমাদের সকলের প্রচেষ্টার মাধ্যমেই গানটি সুর করা, এবং আমি আশা করি গানটি সকলের ভালো লেগেছে। তাহলে এই যে রঙের খেলা গানটি নিয়ে যে কথা হচ্ছে, দুটো লাইন কি একটু শুনবো? হ্যাঁ। দয়াল কেন তুমি দাও গো জন্ম, কেন বাদাও মরণ, কোথায় বসে রঙের খেলা খেলছো তুমি সর্বক্ষণ, কোথায় বসে রঙের খেলা খেলছো তুমি সর্বক্ষণ, কেন তুমি
দাও গো জন্ম কেন বা দাও মরণ, কোথায় বসে রঙের খেলা খেলছো তুমি সর্বক্ষণ, কোথায় বসে রঙের খেলা খেলছো তুমি সর্বক্ষণ। দারুণ। বর্তমান সময়ে গান কিন্তু মানুষ শুধু শুনতে পছন্দ করে না, দেখতেও পছন্দ করে। এখন একজন শিল্পীর জন্য চ্যালেঞ্জ হয়ে যায় একটি গান তৈরি করার পরপর সেটিকে মিউজিক ভিডিওতে পরিণত করা। তো সেক্ষেত্রে আপনার মাত্র 2টি মিউজিক ভিডিও আছে, এর পিছনে উল্লেখযোগ্য কোনো কারণ কি আছে? আসলে কারণ বলতে আপনাকে শুরুতেই বলেছি যে আমি গরিব পরিবার থেকে উঠে এসেছি। একটি মিউজিক ভিডিও করতে প্রচুর অর্থের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে এখনো পর্যন্ত আমি ওভাবে সাপোর্টটা পাচ্ছি না। তবে যদি আমি আর একটু ভালো করে শিখতে পারি, করতে পারি, যদি দর্শকের বেশি ভালো লাগে, তাহলে অবশ্যই আমি চেষ্টা করব আগামীতে আরও মানে সবার থেকে একটু হেল্প নিয়ে। আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে চট্টগ্রামে যারা আমাকে খুবই পছন্দ করে, আমার রিলেটিভসরা আছে, আমার অনেকে আছে পরিচিত, তাদের সাথে পরামর্শ করে আমি মিউজিক ভিডিও করার চেষ্টা করব আগামীতে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। যেহেতু একজন শিল্পীর 15টি মৌলিক গান আছে, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। আপনি এগিয়ে যাবেন, আপনার সফলতা আপনি অর্জন করবেন ইনশাল্লাহ। তো গল্প গানের এই সময়টাতে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। যাবার আগে আমাদের এটিএন বাংলার দর্শক, আপনাকে যারা পছন্দ করেন তাদেরকে কি বলে যাবেন? কৃতজ্ঞতা জানাই এটিএন বাংলাকে আমাকে এই এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে সকলের কাছে কৃতজ্ঞতা, এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন আগামীতে আরও ভালো কিছু এই ইন্ডাস্ট্রিতে দিয়ে যেতে পারি এবং সকলের ভালোবাসার সাথে থাকতে পারি, বাংলা গানের সাথে থাকতে পারি, মাটির গানের সাথে থাকতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। যেহেতু সময় শেষ হয়ে গেছে, আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিব, কিন্তু আয়োজন শেষ করবো আপনার একটি গান শুনে। কোন গানটি শেষে আমাদেরকে শোনাবেন সেটি আপনি চিন্তা করে ফেলুন, আর আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ঠিক আছে। সুপ্রিয় দর্শক, গল্প গানের সময় শেষ হয়ে গেছে। কত না জানা কথা আমরা জানতে পারি এই আয়োজনের মাধ্যমে, তাই না? অনেক গানও আমরা শুনতে পারি। আগামীতে আরও চমৎকার সব অজানা কথা শুনবো, নতুন শিল্পীদেরকে নিয়ে আসবো আপনাদের সামনে। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। আমি সামিয়া এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। শেষে কোন গানটি থাকছে আমাদের জন্য? শেষে আমাদের চট্টগ্রামের একটি আঞ্চলিক গান আমি শোনাই। আমাদের চট্টগ্রামের আঞ্চলিক গানের সম্রাট আমরা যাকে বলি, সঞ্জিত আচার্য, ওনারই লেখা এবং সুরের গানটি আমি শুনবো। সোনা দানা গয়না গাটি যদি হারাই যাই রে, আবার কিনি লইতে পারিবা থাইলে টিয়ার জোরে, ওরে মাহারাইলে মানবাইবা এ দুনিয়া ঘুরে, ও মারে তোর তুলনা নাই রে এ সংসারে, ও মারে তোর তুলনা নাই রে এ সংসারে। স্বামীর মরণ ভুলে যাইব মাত্র কয়েক মাসে, জামাইর মরণ ভুলে যাইব মাত্র কয়েক মাসে, বাবা কান্দে কয়দিন ভাই বোন চোখের জলত ভাসে, ওরে মায়ের কান্দন যাবত জীবন, মায়ের কান্দন যাবত জীবন, পুত্র শোকে মরে, ও মারে তোর তুলনা নাই রে এ সংসারে, ও মারে তোর তুলনা নাই রে এ সংসারে।